ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73 দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড এই সনেটটি পড়ব। এই সনেটটা বেসিক্যালি খুবই সোজা, কিন্তু এর মধ্যে কিছু টেকনিক্যাল দিক আছে, কিছু ইমেজারির ব্যবহার আছে, কিছু মেটাফোরের ব্যবহার আছে, সেগুলোকে আমাদের ভালো করে বুঝে নিতে হয়। এই কবিতাটি পড়ার আগে বা এই সনেটটি পড়ার আগে আমাদেরকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে দু চারটি ইনফরমেশন নিয়ে নিতে হবে, তারপরে আমরা মূল সনেটে প্রবেশ করব। বিশ্ব সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার এবং কবি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার ইনি ইংল্যান্ডেতে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডে 1564 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1616 খ্রিস্টাব্দে তিনি মারা যান। উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন এই নামে ডাকা হয়। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয়েছিল স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন বলে একটা স্থানে। অ্যাভন নদীর পাড়ে স্ট্র্যাটফোর্ড বলে একটা ছোট গ্রামেতে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয়। উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় বার্ড অফ অ্যাভন। বার্ড মানে হচ্ছে গীতিকার। উইলিয়াম শেক্সপিয়ার তার লেখার মাধ্যমে যেন সমস্ত জনগণের মধ্যে সঙ্গীত রসের জন্ম দিয়েছেন, এই জন্য উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় বার্ড অফ অ্যাভন। বিআইআরডি নয়, কিন্তু বিআইআরডি বার্ড মানে পাখি, বিআইআরডি বার্ড মানে হচ্ছে গীতিকার বা গায়ক। তা বার্ড অফ অ্যাভন মানে হচ্ছে অ্যাভনের গীতিকার বা অ্যাভনের গায়ক। শেক্সপিয়ার বিশ্ব সাহিত্যে অ্যাভনের গায়ক বা বার্ড অফ অ্যাভন নামে বিখ্যাত। শেক্সপিয়ারের জনপ্রিয়তা সব থেকে বেশি তার নাটক লেখার জন্য। তিনি একাধিক নাটক, যে নাটককে আমরা ট্র্যাজেডি, কমেডি, হিস্টোরিক্যাল প্লে এই সমস্ত ভাগে ভাগ করি। উইলিয়াম শেক্সপিয়ার তিনি একধারে নাট্যকার, একধারে কবি। তিনি একাধিক কবিতা, যে সনেট আমরা পড়ছি, সনেট এক ধরনের কবিতা, এই সনেট লিখতেন এবং তিনি যে সমস্ত নাটক তিনি লিখেছেন সেই নাটকেতে তিনি অভিনয় করতেন। কাজে উইলিয়াম শেক্সপিয়ার একধারে নাট্যকার, কবি এবং একজন অভিনেতা। উইলিয়াম শেক্সপিয়ার তার জীবদ্দশাতে 38টি বা কেউ কেউ বলেন 39টি, মানে এটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব না যে তিনি 38টি লিখেছেন না 39টি, তবে বেশিরভাগই মনে করেন যে উইলিয়াম শেক্সপিয়ার 38টি নাটক লিখেছেন এবং সেই সব নাটক উইলিয়াম শেক্সপিয়ারকে গোটা বিশ্বে প্রবল জনপ্রিয় করেছে। তার নাটকগুলিকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ট্র্যাজেডি, যার মধ্যে করুণ রস থাকে, সেইখানে বিখ্যাত হচ্ছে কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো এবং হ্যামলেট। এছাড়া তিনি লিখেছেন কমেডি, যার মাধ্যমে হাস্যরসের জন্ম হয়, যেমন 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট। এছাড়া তিনি বেশ কিছু হিস্টোরিক্যাল প্লে বা ঐতিহাসিক নাটকও লিখেছেন এবং তিনি তার জীবদ্দশায় 154টি সনেট লিখেছেন এবং 2টি লং ন্যারেটিভ পোয়েট্রি বা দীর্ঘ কবিতা, বেশ বড় কবিতা তিনি লিখেছেন। উইলিয়াম শেক্সপিয়ার নাট্যকার হিসেবে গোটা বিশ্বে প্রবল জনপ্রিয়। ইনফ্যাক্ট উইলিয়াম শেক্সপিয়ারকে বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার বলেই ধরে নেওয়া হয়, কিন্তু আমরা যেটা পড়বো সেটা উইলিয়াম শেক্সপিয়ারের কোনো নাটক না, উইলিয়াম শেক্সপিয়ারের একটা কবিতা, যাকে আমরা বলছি সনেট। সনেট এটা হলো 14 লাইনের একটা কবিতা, যে কবিতার জন্ম হচ্ছে ইটালিতে। ইটালিতে জাইসিমো ডেল লেন্টিনি বা গিয়াসিমো ডেল লেন্টিনি বলে একজন কবি প্রথমেই সনেট ফর্মের জন্ম দেন। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, যেটা বাংলাতে মাইকেল মধুসূদন দত্ত লিখতেন, যাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা, মানে 14 লাইনের কবিতা। সনেট ইজ আ পোয়েম অফ 40 লাইন্স রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার উইথ সার্টেন রাইম স্কিম অ্যান্ড হোয়ার দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ পার্সোনাল ফিলিং। সনেট একটা 14 লাইনের কবিতা যা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয় এবং যার মধ্যে একটা রাইম স্কিম থাকে, একটা অলঙ্কার থাকে, ছন্দ অলঙ্কার থাকে এবং এতে সাধারণত কবির যে পার্সোনাল ফিলিংস বা নিজের যে ব্যক্তিগত অনুভূতি তারই একটা খুব সুন্দর বহিঃপ্রকাশ ঘটে, তাকেই আমরা বলি সনেটের জন্ম এই গিয়াসিমো বা জাইসিমো ডেল লেন্টিনির হাত থেকে হয়েছে, কিন্তু সনেট ফর্মটা সর্বাপেক্ষা জনপ্রিয়তা লাভ করে ইটালির আরেকজন কবি পেট্রার্কের হাত দিয়ে, এবং পেট্রার্ক এই সনেট ফর্মটাকে গোটা বিশ্বে প্রবল জনপ্রিয় করে তোলেন। পেট্রার্কের যে সনেট, সেই সনেটের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। সেটা কি? পেট্রার্কের সনেটের মধ্যে এই 14 লাইনের মধ্যে আমরা 2টো স্ট্যাঞ্জা লক্ষ্য করি। প্রথম স্ট্যাঞ্জায় 8টা লাইন থাকে এবং পরের স্ট্যাঞ্জায় 6টা লাইন থাকে। প্রথমের 8টা লাইনের যে স্ট্যাঞ্জা তাকে বলা হয় অক্টেভ, অক্টেভ মানে 8, আর পরের যে 6 লাইনের স্ট্যাঞ্জা তাকে বলা হয় সেস্টেট, সেস্টেট মানে হচ্ছে 6। অক্টেভেতে কবিতার একটা অনুভূতির বর্ণনা করেন এবং সেস্টেটে সেই অনুভূতির কনক্লুশন টানেন। উইলিয়াম শেক্সপিয়ার সমগ্র বিশ্বের নাট্যকার হিসেবেই জনপ্রিয়, কিন্তু তিনি অত্যন্ত সুন্দর সনেট লিখতেন এবং এই ইটালিয়ান মডেল বা পেট্রার্কান মডেলের সনেটের থেকে তিনি একটু আলাদা রকম, ওই 14 লাইনের কবিতায় একটু আলাদা রকমভাবে লেখেন। যে সনেটটাকে আমরা বলছি এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট
বা ইংলিশ সনেট। ইংল্যান্ডে অত্যধিক জনপ্রিয়তা পেয়েছিল বলে এই সনেটকে বলা হয় ইংলিশ সনেট, এবং এই সনেটের প্যাটার্নের জন্মদাতা হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, তাই একে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট, যেটা উইলিয়াম শেক্সপিয়ার যে সনেটটাকে তিনি জন্ম দিয়েছেন, এই সনেটে আমরা দেখি তিনটে কোয়াট্রেন। কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের এক একটা করে স্ট্যাঞ্জা। তিনটে 4 লাইনের স্ট্যাঞ্জা, 3 4 12 লাইন, এবং তার শেষে একটা 2 লাইনের স্ট্যাঞ্জা যাকে বলা হয় কাপলেট। মোট 14 লাইন, তিনটে 4 লাইনের স্ট্যাঞ্জা, 3 কোয়াট্রেন্স যেটা 12 লাইন, এবং একটা কনক্লুডিং কাপলেট বা শেষের 2 লাইন যাকে আমরা বলছি কনক্লুডিং কাপলেট বা কাপলেট। মোট 14 লাইনেরই কবিতা, কিন্তু এই প্যাটার্নটা সম্পূর্ণ পেট্রার্ক থেকে আলাদা। আমাদের এই সনেট এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট, এবং এই সনেটটাকে ইংলিশ সনেটও বলা হয়। শেক্সপিয়ার তার জীবদ্দশায় 154টা সনেট বা এরকম 14 লাইনের কবিতা লিখেছেন, কিন্তু তিনি কোনো কবিতারই কোনো নাম দেননি, তিনি কবিতাগুলোতে নাম্বার দিয়েছেন। শেক্সপিয়ার যে সমস্ত সনেট লিখেছেন তার কোনোটাই তিনি নাম দেননি, তাতে তিনি নাম্বার দিয়েছেন। যেমন এই সনেটটার নাম্বার হচ্ছে সনেট নাম্বার 73, 73 নম্বর সনেট। দেখো 73টা কেমনভাবে লেখা আছে, LXX111, এভাবেই শেক্সপিয়ার তিনি লিখেছিলেন। এটা হচ্ছে সনেট নাম্বার 73, এটা হলো 50, L হচ্ছে 50, 50, এটা XX হচ্ছে 10 10, 111 3, 73। শেক্সপিয়ারের সনেটের যেগুলো প্রথম লাইন, তাকেই আমরা সেই সনেটটার টাইটেল বা নাম ধরে নিই। শেক্সপিয়ার যেহেতু নিজে কোনো টাইটেল দেননি সনেটগুলোর, তার সনেটগুলোর যেটা প্রথম লাইন তাকেই আমরা এই সনেটগুলোর টাইটেল ধরে নিই। যেমন এই সনেটটা, সনেট নাম্বার 73, যেটা আমরা টাইটেল বলতে পারি, সেটা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, যেটা প্রথম লাইনটা। শেক্সপিয়ারের সমস্ত সনেট আমরা দেখি 1609 খ্রিস্টাব্দে উইলিয়াম থর্প বলে একজন প্রকাশক, তিনি শেক্সপিয়ার সনেট বলে একটা বইতে প্রকাশ। এই যে সনেট, এটাও প্রথম প্রকাশিত হয়েছে সেই 1609 সালে। প্রত্যেকটি সনেটের একটা রাইম স্কিম বা ছন্দ থাকে। যেমন এই সনেটের যে ছন্দ সেটা হচ্ছে ABAB CD EFGG। প্রত্যেকটা লাইনের যে শেষ লেটার সেটাকে ধরে এই ছন্দটাকে নির্ণয় করা হয়। এই কবিতার যে ছন্দ বা এই সনেটের যে ছন্দ, ইনফ্যাক্ট শেক্সপিয়ারের 154টা সনেটেরই একটাই রাইম স্কিম, সবকটা সনেটেই একটা রাইম স্কিমকেই ফলো করেছে, সেটা হচ্ছে ABAB CD EFGG। শেক্সপিয়ারের এই সনেটগুলো 3টে শ্রেণীতে ভাগ করা যায়। শেক্সপিয়ার তার প্রথম যে 1 থেকে 126টা সনেট, সেই সনেটগুলোকে উৎসর্গ করেছেন ওয়ান আননেম ফেয়ার ইউথ বা একজন অনামী সুদর্শন যুবককে। এবং বেশিরভাগ ক্রিটিক বা সমালোচক মনে করেন এই তরুণটি, শেক্সপিয়ার যদিও নাম মেনশন করেন, এখানে লিখেছেন ওয়ান WH, এবং বেশিরভাগ ক্রিটিক মনে করেন শেক্সপিয়ার হয়তো সেই সময়ে আর্ল অফ পেমব্রুক বলে একটা জায়গার যিনি শাসক ছিলেন, শেক্সপিয়ারের বন্ধু ছিলেন, হয় তিনি এই ফেয়ার ইউথ অথবা আর্ল অফ সাদামটন, তিনিও শেক্সপিয়ারের বন্ধু ছিলেন। এই দুজনের মধ্যে কেউ একজন, আর দুজনের নামেরই অধ্যাক্ষর WH, এই দুজনের মধ্যে কেউ একজন শেক্সপিয়ারের সেই আননেম ফেয়ার ইউথ। শেক্সপিয়ার এই যে সনেট নাম্বার 73, এই সনেটটা তার এক সুদর্শন বন্ধু, কিন্তু তার নাম জানা যায়নি, WH বলেই যাকে চেনা হয়, তার উদ্দেশ্যে শেক্সপিয়ার এই সনেটটা লিখেছেন। এই সনেটগুলোকে বিটার এবং সুইট দুটো ভাগে ভাগ করা হয়। কিছু কিছু সনেটের মধ্যে খুব দুঃখ যন্ত্রণার কথা আছে, আবার কিছু কিছু সনেটের মধ্যে খুব আনন্দের কথা আছে। যেগুলোতে দুঃখ যন্ত্রণার কথা আছে তাকে বলে বিটার সনেট, আর কিছুতে আছে আনন্দের কথা, তাকে বলা হয় সুইট সনেট। এই যে সনেট, এটা বিটার সুইট। এর মধ্যে প্রথম 12টা লাইন বা প্রথম 3টে কোয়াট্রেনের মধ্যে আমরা দুঃখ যন্ত্রণার কথা, এজিং, বয়স বেড়ে গেলে মানুষ যেমন মৃত্যুর দিকে এগিয়ে যায়, সেই যন্ত্রণার কথা কবি প্রকাশ করেছেন। কিন্তু শেষের 2টো লাইনে বা কাপলেটেতে তিনি একটা আশার আলো দেখিয়েছেন যে ভালোবাসার মাধ্যমে মানুষ এই মৃত্যুকেও জয় করতে পারে। কাজেই এই সনেটটার মধ্যে দুঃখ যন্ত্রণাও যেমন আছে, তেমনি আনন্দের কথা, ভালোবাসার কথা আছে। এই সনেটটাকে বলা হয় বিটার সুইট। এই সনেটটার থিম হচ্ছে রিফ্লেকশন, এজিং, মর্টালিটি অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম। বয়স বেড়ে যাওয়া, মানুষের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, সময় চলে যাওয়া। বয়স চলে গেলে মানুষ ধীরে ধীরে বয়স্ক হয়ে ওঠে, মানুষ যখনই বয়স্ক হয়ে ওঠে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই যে বিষয়, এটাকে এই কবিতাটা বা এই সনেটটা তুলে ধরে। এখানেতে বেশ কিছু পাওয়ারফুল ইমেজারি, এই 3টে স্ট্যাঞ্জাতেই 3টে পাওয়ারফুল ইমেজারি
তার ব্যবহার রয়েছে, তিনটে মেটাফোরের ব্যবহার রয়েছে। হোয়াট ইজ অ্যান ইমেজারি? কোনো একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরা এবং সেই দৃশ্যের মাধ্যমে যদি অন্য কোনো জিনিসকে বর্ণনা করা হয় তাকে বলি আমরা ইমেজ। মানে একটা দৃশ্যকল্পের জন্ম দেওয়া যার মাধ্যমে অন্য একটা জিনিসকে কবি বোঝাতে চান তাকে আমরা বলি ইমেজ। এখানে আমরা দেখবো তিনটে পাওয়ারফুল ইমেজ বা তিনটে পাওয়ারফুল মেটাফোর। তোমরা আগে সিমিলি মেটাফোর পড়েছো, তুলনা। এই তিনটে পাওয়ারফুল ইমেজ বা তিনটে মেটাফোরের মাধ্যমে কবি এজিং বা এই বয়স বৃদ্ধি বিষয়টাকে তুলনা করেছেন। এবং সেই তিনটে ইমেজ কি কি? একটা হচ্ছে অটাম বা হেমন্তকাল। সেই হেমন্তকালের সঙ্গে কবি বয়স বৃদ্ধি, মানুষের যৌবন চলে যাওয়া, বয়স বৃদ্ধি, বার্ধক্য সূচনা, সেই বিষয়টাকে তুলে ধরেছেন। একটা হচ্ছে টুয়াইলাইট, গোধূলি, আলো আধারি যে সময় তাকে বলে গোধূলি, যে সময় না থাকে খুব বেশি আলো, আবার অন্ধকারও নামে না, এই আলো আধারির মাঝখান। যখন মানুষ যুবক থেকে বার্ধক্যের দিকে যায় তখন এই টুয়াইলাইট ব্যাপারটা আসে। এবং আর একটা হচ্ছে ডাইং ফায়ার, একটা আগুন যেটা দাউ দাউ করে জ্বলছিল ধীরে ধীরে দেখছি সেটা নিভে যাচ্ছে। এই তিনটে পাওয়ারফুল ইমেজের মাধ্যমে কবি তার জীবনের বয়স বৃদ্ধিকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ওকে, এই কবিতার মেসেজ কি? এই কবিতাটা বা এই সনেটটা একটা মেসেজ দেয়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ লাইফ ট্রানজিয়েন্স ডিপেন্ডস। কবিতা আমাদের জানায় যদি আমরা পরস্পরকে ভালোবাসি তবে এই স্বল্পস্থায়ী জীবনে আমরা আনন্দ লাভ করতে পারি এবং এই রুক্ষ পৃথিবীতে আমরা টিকে থাকতে পারি। মানে এবার কবিতাটাকে পড়ি, মানে এই বেসিক আইডিয়াগুলো নিয়ে নেওয়ার পরেই আমাদের কবিতাটাকে শুরু করতে হয়। এবার দেখো কবিতাটা খুব সোজা লাগে। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold, bare ruin choirs where let the sweet birds sang. প্রথম যে কোয়াট্রেন বা প্রথম যে চারটে লাইন, সেখানেতে কবি কবিতাটা শুরুই করছেন একটা পাওয়ারফুল ইমেজারির মাধ্যমে। তিনি কি বলছেন? দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, আমার মধ্যে এখন তুমি সেই সময়কে লক্ষ্য করবে। হে বন্ধু, আমরা বলেছি এই কবিতাটা শেক্সপিয়ার তার একটা আননেম ফেয়ার ইউথ বা তার এক বন্ধুকে উৎসর্গ করছেন। তিনি কি বলছেন? হে বন্ধু, আমার মধ্যে এখন তুমি সেই সময়টাকে অনুভব করবে বা আমার মধ্যে এখন তুমি সেই সময়টাকে দেখছো। কোন সময়টা সেটা পরে আসছি। দ্যাট টাইম অফ ইয়ার, সেই সময়। দাও মেস্ট ইন মি বিহোল্ড, দাও এটা হচ্ছে আর্কেইক ফর্ম অফ ইউ মানে তুমি, তারই পুরাতন ইংরেজিতে বলা হতো দাও। আর মেস্ট এটা আর্কেইক ফর্ম অফ মে। বিহোল্ড কথার অর্থ হলো অবজার্ভ বা দেখা। হে বন্ধু, আমার মধ্যে এখন তুমি সেই সময়টাকে দেখছো। when yellow leaves or none or few do hang, এখন হলুদ পাতা অথবা কোনো পাতাই নাই অথবা খুব অল্প কয়েকটা পাতা গাছের ডালে যেমন ঝুলে থাকে, আমার মধ্যে এখন তুমি ঠিক সেই সময়টা দেখছো। আমরা জানি যে কোনো গাছ হেমন্তকালেতে গাছের পাতাগুলো হয় হলুদ হয়ে যায় অথবা পাতা ঝরে যায় বা দু একটা পাতা তখন বেঁচে থাকে। কবি বলছেন তুমি আমার মধ্যেও যেন সেই হেমন্তকালকে লক্ষ্য করছো। আমি এক সময় যুবক ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি যুবক থেকে বার্ধক্যের দিকে এগোচ্ছি। আমার মধ্যে এখন হেমন্তকাল চলে এসেছে। কোন সময়েতে আমার মধ্যে যে সৌন্দর্য ছিল এখন সেই সৌন্দর্য তুমি দেখতে পাবে না, তার কারণ আমার এখন যৌবনের হেমন্ত, আমার জীবনে এখন হেমন্তকাল বা বার্ধক্য প্রবেশ করছে। সাধারণভাবে শেক্সপিয়ার এখানে তার বার্ধক্যের সঙ্গে অটাম বা হেমন্তকালের তুলনা করছে। those boughs which shake against the cold, bare ruin choirs where let the sweet birds sang. গাছের ডালেতে এখন এজ বা বয়স তার থাবা গেড়েছে, গাছের ডালেতে এখন হেমন্ত বাসা বেঁধেছে, গাছের ডালগুলো এখন রিক্ত, পত্রশূন্য, এবং যখন এই ঠান্ডা বাতাস বইছে গাছের এই শুকনো ডালগুলো আমরা দেখছি কাঁপছে। তুমি আমার মধ্যেও সেই সময়টাকেই লক্ষ্য করছো। এখন ঠান্ডা যদি আসে, আমার বয়স বেড়ে গেছে, আমি বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে গেছি, আমিও এখন ঠান্ডাতে কাঁপছি, আমার মধ্যেও আর যৌবনের কোনো তারুণ্যকে তুমি লক্ষ্য করবে না, আমি এখন একটা বৃদ্ধ মানুষ, আমি ঠান্ডায় কাঁপছি। দ্যাট টাইম অফ ইয়ার, এখানে অটাম সেটা একটা মেটাফোর রূপেই কবিতায় ব্যবহার হচ্ছে, মেটাফোর ফর এজিং বা লেট লাইফ, সেটা যেমন ব্যবহার হচ্ছে ঠিক তেমনি এই আপন দোজ বজ, এখানে আমরা পার্সোনিফিকেশনের একটা উদাহরণ পাই। এখানে প্রাণহীনে প্রাণ দেওয়া আছে, গাছের পাতাগুলো যেন
তাদের মধ্যে প্রাণ আছে এবং ঠান্ডা হাওয়াতে তারা দেখছি কাঁপছে। তা কবি বলছেন, বন্ধু তুমি আমার মধ্যেও সেই একই অবস্থাটাই অনুভব করবে। বেয়ার উইন কোয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, আমার মধ্যে তুমি এখন সেই শূন্য ধ্বংসপ্রাপ্ত গির্জার প্রার্থনা স্থলের মতো অবস্থা অনুভব করবে, যেখানে একসময় সুইট বার্ডস বা সুন্দর পাখিরা বা সুমিষ্ট পাখিরা গান গাইতো। আমি যেন একটা নিঃস্ব রিক্ত ধ্বংসপ্রাপ্ত গির্জা, যে গির্জাতে একসময় সুমিষ্ট পাখির দল গান গাইতো, কিন্তু এখন কোনো পাখি আর সেখানে গান গায় না। আমারও যখন যৌবন ছিল আমি খুব সুদর্শন ছিলাম, কিন্তু এখন আমার যৌবন গেছে, আমি এখন নিঃস্ব রিক্ত, আমি এখন বৃদ্ধ, আমার সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তুমি আমার মধ্যে এখন যেটা লক্ষ্য করছো সেটা হচ্ছে সেই যুবক বয়সের একটা প্রতিচ্ছবি। প্রত্যেকটি গির্জায় একটি নির্দিষ্ট স্থান থাকে যেখানে ধর্মসঙ্গীত গাওয়া হয়, সেই জায়গাটাকে বলা হয় কয়ার। আবার সেই ধর্মসঙ্গীত যারা গায় তাদেরকেও বলা হয় কয়ার। তার এই বৃদ্ধ অবস্থার সঙ্গে সেই শূন্য রিক্ত গির্জার তুলনা করছে। এই বেয়ার উইন কোয়ার্সের একটা হিস্টোরিক রেফারেন্স আছে। 1530 খ্রিস্টাব্দ নাগাদ করে আমরা দেখি ইংল্যান্ডের তৎকালীন রাজা হেনরি দ্য এইট তিনি কোনো এক কারণে একবার সমস্ত চার্চগুলোর উপরে রেগে গেছিলেন এবং তিনি সমস্ত চার্চগুলোকে ধ্বংস করতে নির্দেশ দিয়েছিলেন, যে বিষয়টিকে ইংরেজ ঐতিহাসিকরা নাম দিয়েছিলেন ডিসলিউশন অফ মনাস্ট্রি। আমরা দেখি সমস্ত চার্চগুলোকে ভেঙে ফেলা। সেই বিষয়টাকেই মেনশন করে বলছেন, এক সময় যে চার্চগুলোতে আমরা দেখেছি ধর্মসঙ্গীত পরিবেশন হতো, প্রচুর লোকজন ভিড় করে থাকতো, গম গম করতো চার্চগুলো, আজ সেই চার্চগুলো নিঃস্ব ভগ্ন। তার কারণ হেনরি এইট তার সেই অর্ডার, তার মাধ্যমে চার্চগুলোকে প্রায় ধ্বংস করে দিয়েছেন। তার ফলে যে স্থানেতে এই ধর্মসঙ্গীত পরিবেশন করা হতো বা যারা ধর্মসঙ্গীত পরিবেশন করতো তারা কেউ এখন আর চার্চে আসে না, সেই স্থানগুলোও নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। ঠিক সেই ঘটনাটা তুমি আমার মধ্যেও লক্ষ্য করবে বন্ধু। এককালে আমিও যেন সেই জমজমাট চার্চের মতোই ছিলাম, আমি যুবক ছিলাম, আমি তরুণ ছিলাম, কিন্তু এখন আমি বার্ধক্যের দোরগোড়ায়। আমার মধ্যে সেই জমজমাট ব্যাপার আর নেই, আমার মধ্যে সেই চার্চের সৌন্দর্য আর নেই, আমি এখন রিক্ত, নিঃস্ব। অসাধারণ সুন্দরভাবে ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখছি উইলিয়াম শেক্সপিয়ার তার এজিং বা বয়স বৃদ্ধির বিষয়টিকে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছে। একই জিনিসকেই আমরা দেখছি শেক্সপিয়ার সেকেন্ড কোয়ার্ট্রেনেতেও কিন্তু কন্টিনিউ করছেন, মানে থিম অফ এজিংটাকেই তিনি কন্টিনিউ করছেন। তিনি কি বলছেন? In me thou seest the twilight of such day as after sunset fadeth in the west, which by and by black night doth take away death's second self that seals up all in rest. In me thou seest the twilight of such day. হে বন্ধু, হে প্রিয় বন্ধু, তুমি আমার মধ্যে এখন সেই গোধূলিকে দেখবে। দিন যখন শেষ হয় এবং যখন সন্ধ্যা নামে তার মাঝখানের যে সময় তাকে বলা হয় গোধূলি। অর্থাৎ দিনের আলোর কিছু ছিটেফোঁটা রয়েছে, আবার অন্ধকারেরও বেশ কিছু প্রবেশ হয়ে গেছে, এই সময়টাকে বলা হয় গোধূলি, আলো আঁধারির পরিবেশ। শেক্সপিয়ার বলছেন আমার মধ্যে তুমি এখন সেই আলো আঁধারির পরিবেশ লক্ষ্য করো। অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, যেমন সূর্য যখন অস্ত যায় আমরা দেখি পশ্চিম আকাশে গোধূলি নেমে আসে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে ডেথ সেকেন্ড সেল দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। তারপরে আমরা দেখি এই দিনটা একটু একটু করে কালো রাতে পড়ে যায় ঢাকা। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেক, গোধূলির সময় যেটুকু দিনের আলো অবশিষ্ট থাকে আমরা দেখি ধীরে ধীরে রাত্রির কালো অন্ধকার সেই আলোটাকে ঢেকে দেয়। সেকেন্ড সেল দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। এবং তারপরে আমরা দেখি অন্ধকার রাত নেমে আসে, এবং রাতকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন? তিনি বলছেন রাত হচ্ছে ডেথ সেকেন্ড সেল। রাত হচ্ছে ডেথ বা মৃত্যুর সেকেন্ড সেল বা দ্বিতীয় সত্তা। মানুষ যেমন মরে গেলে তার আর কোনো জ্ঞান থাকে না, মানুষ যখন মরে যায় সে এই পার্থিব জগতে কী ঘটনা ঘটছে সে সম্পর্কে তার কোনো আর আইডিয়া থাকে না। ঠিক তেমনি মানুষ যখন ঘুমিয়ে পড়ে সেই মানুষ তখন মরে যায়। ঘুমিয়ে গেলেও কী ঘটনা ঘটছে মানুষ সেটা জানতে পারে না। কাজেই ঘুমকে মৃত্যুর দ্বিতীয় সত্তা হিসেবে কবি এখানে বর্ণনা করছেন, এবং তিনি বলছেন বয়স আমার বেড়ে যাবে, আমি তরুণ থেকে বৃদ্ধে রূপান্তরিত হব এবং আমি ঘুমিয়ে পড়ব এবং মৃত্যু ধীরে ধীরে আমাকে গ্রাস করবে। মানে ঘুমিয়ে পড়া মানেই কবি বলছেন যে মৃত্যু তাকে গ্রাস করবে। ডেথ সেকেন্ড সেল দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, মৃত্যুর দ্বিতীয় সত্তা যা সব কিছুকে বিশ্রামেতে ঢেকে দেয়। মৃত্যুর দ্বিতীয় সত্তা বা এই রাত সে সব কিছুকেই ঢেকে দেবে। আমার জীবনেও রাত নেমে আসবে, আমার জীবনে এখন গোধূলি লক্ষ্য করছো, কিছুদিন পরে রাত নেমে আসবে এবং তখন সমস্ত কিছুই ঢাকা পড়ে যাবে। আমার সমস্ত তারুণ্য
সব তখন ঢাকা পড়ে যায়। অসাধারণভাবে আমরা দেখছি শেক্সপিয়ার সেকেন্ড স্ট্যাঞ্জাতেও মৃত্যুর দ্বিতীয় সত্তা বা ডেথ সেকেন্ড সেলফ এই বিষয়টিকে তিনি তুলনা করছেন কার সঙ্গে না তার যে এজিং, তার যে বয়স বেড়ে যাচ্ছে তার সঙ্গে। চলো এরপরে থার্ড স্ট্যাঞ্জা। ইন মি দাও সিয়েস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডাথ লাই অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই। হে বন্ধু, তুমি আমার মধ্যে এখন আগুনের সেই শিখা দেখছো যে যৌবনের ছায়ের উপরে এখন শেষবারের মতো ধিক ধিক করে জ্বলছে। যখন আমি তরুণ ছিলাম আমার মধ্যে যৌবনের আগুন দাউ দাউ করে জ্বলতো, কিন্তু এখন আমি আর যুবক নেই, আমি এখন আর তরুণ নেই। আমার সেই দাউ দাউ আগুন, যে আগুনের উত্তাপ চতুর্দিকে ছড়িয়ে পড়তো, সেই আগুন দাউ দাউ আগুন এখন আমার মধ্যে নেই। ইন মি দাউ সিয়েস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে এখন তুমি সেই আগুনের শিখা দেখবে। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, যে তার যৌবনের যে ছাই তার উপরে মিটমিট করে বা টিম টিম করে জ্বলছে। যৌবনেতে আমার যে প্রাণশক্তি, প্রাচুর্য, দীপ্তি ছিল, আজ এই গোধূলি বেলায় সে দীপ্তি আমার নাই। আমি এখনও জ্বলছি কিন্তু খুব মিটমিটে বা টিম টিম করে জ্বলছি। অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যেন নিব্বে বলে মৃত্যুশয্যায় আজকে অপেক্ষা করছে সেই আলো, এককালে যাতে পুষ্টে ছিল তাতেই সে হবে নির্বাপিত। আগুন যখন জ্বলে আগুন থেকে ছাই উৎপাদন হয় এবং সেই ছাই একসময় আগুনকে নিভিয়ে দেয়। সেটাই বলছেন, অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই। আমার মধ্যে এখন তুমি আগুন বা যৌবনের সেই শিখাটা দেখবে যেটা আছে কিন্তু খুব মিটমিট করে জ্বলছে, এবং আমি জানি কিছুদিন পরে আমার এই যৌবনের আগুন নিভে যাবে। কিসে নিভবে? এই যৌবনই আমার এই আগুনটাকে খেয়ে নেবে। আমার এই যৌবনের যে ছাই, সেই ছায়াতেই আমার এই যৌবনের শেষ আগুনটা নির্বাপিত হবে। আমার মধ্যে এখনও প্রাণশক্তি রয়েছে, কিন্তু আমি অপেক্ষা করছি কবে প্রাণশক্তি একদম বুঝে যাবে। বিকজ কেন বুঝে যাবে? কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, এককালে যাতে সে পুষ্ট ছিল একদিন তাতেই সে হবে নির্বাপিত। একসময় আমি যৌবনের তারুণ্যে বলি আনছিলাম, কিন্তু আমার সেই যৌবন আমার কাছ থেকে সরে যাচ্ছে এবং আমি বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে গেছি। একদিন জানি আমার বয়স বৃদ্ধি একদিন আমাকে মৃত্যুর দোরগোড়াতে উপস্থিত করে দেবে। কাজে কাঠের আগুন যেমন সেই ছায়েতেই ঢাকা পড়ে নিভে যায়, আমার আগুনও একসময় না একসময় নির্বাপিত হবে। এই যৌবনের তারুণ্য সেটা আর থাকবে না। কাজে তুমি আমার মধ্যে আর সেই যৌবনের তারুণ্য আশা করো না। আমি বন্ধু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। এবং এখানে আমরা দেখছি কবি এই ডাইং ফায়ার, একটা আগুন যা প্রায় নিভে আসছে, তার সঙ্গে তার এজিং বা তার এই বয়স বেড়ে যাওয়াটাকে খুব সুন্দর করে তুলনা করছেন। মানে এই ডাইং ফায়ারটাও একটা মেটাফোর অফ এজিং, বয়স বৃদ্ধির একটা তুলনা এই ডাইং ফায়ারের সঙ্গে কবি করছেন। তিনটে কোয়াট্রেনে আমরা দেখলাম শেক্সপিয়ার তার একটা পার্সোনাল ইমোশন, যে তার বয়স বৃদ্ধি, সেটাকে তিনি খুব সুন্দরভাবে ব্যক্ত করছেন। তিনি তার বন্ধুকে তিনটে মেটাফোরের মাধ্যমে, তিনটে ইমেজারির মাধ্যমে তার বয়স বৃদ্ধিকে তিনি তুলে ধরলেন। একটা হচ্ছে অটাম বা হেমন্তকালের সঙ্গে তিনি নিজেকে তুলনা করলেন। অটামে যেমন গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ে যায়, তার জীবনে হেমন্তে এসছে, তার যৌবনের সমস্ত তারুণ্য সব ধীরে ধীরে খসে পড়ে যাচ্ছে, তিনি রিক্ত নিঃস্ব, সেটাকে তিনি তুলনা করলেন। তিনি নিজেকে একটা শূন্য ধ্বংস রিক্ত চার্চের সঙ্গেও নিজেকে তুলনা করলেন। তারপরে আমরা দেখছি সেকেন্ড স্ট্যাঞ্জায় তিনি নিজের সঙ্গে টুয়াইলাইট বা গোধূলি, সেই গোধূলির তুলনা করছেন। গোধূলিতে যেমন আমরা দেখি একটা আলো আধারি, তার জীবনেও এখন আলো আধারি নেমে এসছে। তিনি এটাও স্বীকার করছেন আর কিছুদিনের মধ্যেই তার জীবনের আলো চিরতরে নির্বাপিত হয়ে যাবে। তিনি ডেথ সেকেন্ড সেল বা ঘুমের দেশে, চির ঘুমের দেশে তিনি চলে যাবেন। ফার্স্ট টাইমে আমরা দেখছি তিনি নিজের এই এজিংয়ের সঙ্গে একটা ডাইং ফায়ার বা একটা মৃতপ্রায় আগুনের তুলনা করছেন। আগুন যেমন নিজের তৈরি ছায়াতেই একসময় নিভে যায়, শেক্সপিয়ার বলছেন যে হে বন্ধু, তুমি নিশ্চিত থাকো, যে প্রাণশক্তি আমাকে বাঁচিয়ে রেখেছিল আজ সে প্রাণশক্তি নির্বাপিত হয়ে যাবে। আমার অবস্থা এখন সেই ডাইং ফায়ার বা মৃতপ্রায় আগুনের মতো। তিনটে স্ট্যাঞ্জাতেই শেক্সপিয়ার তার যে বয়স বৃদ্ধি, এজিং, সেটাকে অসাধারণভাবে তিনি তুলে ধরলেন। এবং তিনটে স্ট্যাঞ্জার মধ্যে আমরা একটা দুঃখের, একটা যন্ত্রণার, একটা আক্ষেপকে কিন্তু অনুভব করছি। শেক্সপিয়ার এই বয়স বৃদ্ধিটাকে মোটেই মন থেকে মানতে পারছেন না। যেটা আমরা বলছিলাম যে এটা একটা বিটার সুইট সনেট, এই তিনটে স্ট্যাঞ্জার মধ্যে বিটারনেসটা কিন্তু ফুটে উঠলো। তাহলে সুইটটা কোথায়?
এরপরে যে কনক্লুডিং কাপলেট, শেষের যে দুটো লাইন, সেখানে এই তিনটে বিষয় শেক্সপিয়ার তার যে এজিং, প্রসেস অফ এজিংটাকে যেমন তিনি বললেন, কীভাবে মানুষ এই প্রসেস অফ এজিংকে স্টপ করতে পারে বা কীভাবে মানুষ এই মরণশীল পৃথিবীতেও টিকে থাকতে পারে, সেইটাকে তিনি শেষের দুটো লাইনে বর্ণনা করছেন এবং খুব সুন্দরভাবে তিনি বলছেন, দিস thou perseverest which makes thy love more strong, to love that well which thou must live ere long. শেক্সপিয়ার কি বলছেন, হে বন্ধু, যে কথাগুলো আমি তোমাকে বললাম এগুলো যদি তুমি বোঝো বা এগুলো যদি তুমি অনুভব করো, তবে তোমার হৃদয়ে সেই তীব্র প্রেম আমার জন্য জেগে উঠুক, তোমার হৃদয়ে আমার জন্য তীব্র প্রেম জেগে উঠুক, যে প্রেম আমাকে এই হারিয়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। দিস thou perseverest মানে হচ্ছে যদি তুমি বোঝো, হে বন্ধু যদি তুমি বোঝো যে কথাগুলো আমি তোমাকে বললাম, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, তীব্র প্রেম জাগুক তোমার হৃদয়ে আমার জন্য, আমার জীবনের দীপশিখা যে কোনো দিন নির্বাপিত হয়ে যাবে, নিভে যাবে, এটা যদি তুমি ফিল করো, তাহলে তোমার হৃদয়েতে আমার জন্য তীব্র প্রেম জাগুক। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাউ মাস্ট লিভ এর লং, লাভ দ্যাট ওয়েল মানে হচ্ছে লাভ ডিপ, এর মানে হচ্ছে বিফোর বা অদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমি নিঃশেষিত হয়ে যাওয়ার আগে তুমি যদি আমাকে তীব্রভাবে ভালোবাসো, তবে হয়তো আমি বেঁচে থাকতে পারি। পারস্পরিক তীব্র ভালোবাসাই পারে মানুষকে এই স্বল্পস্থায়ী জীবনে অমর এসব যদি তুমি জানো, তবে তীব্রভাবে ভালোবাসা জাগুক তোমার হৃদয়ে, হারিয়ে যাওয়ার আগে ভালোবাসা ছাড়া আর কোনো গতি নাই। তুমি যদি বুঝতে পারো যে আমার জীবনদ্বীপ কিছুদিনের মধ্যে নির্বাপিত হবে, তাহলে তোমার হৃদয়ে আমার জন্য তীব্র ভালোবাসা জেগে উঠে। প্রিয় বন্ধু, তুমি তোমার সম্পূর্ণ দিয়ে আমায় ভালোবাসো, তবে এই নিষ্ঠুর পৃথিবীতে আমি হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারি। অসাধারণ সুন্দরভাবে আমরা দেখছি সনেট নাম্বার 73কে শেক্সপিয়ার শেষ করছেন, যেখানে তিনি এটা জানাচ্ছেন যে একমাত্র ভালোবাসাই পারে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষকে অমরত্ব দিতে। অসাধারণ সুন্দরভাবে আমরা দেখছি শেক্সপিয়ার তার সনেট নাম্বার 73কে শেষ করছেন, যেখানে ভালোবাসার ক্ষমতা মৃত্যুর থেকেও বড়, বা ভালোবাসার ক্ষমতা সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করতে পারে, সেটাকে তিনি দেখিয়েছেন। সেই জন্য এই সনেটটাকে একাধিক ক্রিটিক বলেন এটা একটা বিটার সুইট সনেট, যেখানে প্রথম তিনটে কোয়াট্রেনেতে যন্ত্রণার কথা আছে, কিন্তু শেষেতে সেই যন্ত্রণাধীন পৃথিবীতে কীভাবে মানুষ টিকে থাকবে তার কথা, অর্থাৎ ভালোবাসার মাধ্যমে টিকে থাকবে তার কথাও আছে। ওকে, তাই এই হলো শেক্সপিয়ারের সনেট নাম্বার 73, যেটা তোমাদেরকে পড়িয়ে দিলাম। নেক্সট দিনেতে আমি সনেট নাম্বার 73 থেকে যা যা প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলোর সাজেশান দিয়ে দেবো, এবং এখান থেকে যে উত্তরগুলো তোমাদের করতে হবে সেগুলো লিখিয়েও দেবো। ওকে, ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, এবং যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।